নমস্কার বন্ধুরা, তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল টিচিং সাগরে। বন্ধুরা, আজকে ক্লাস 10ম শ্রেণীর বিষয় হচ্ছে গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 নিয়ে আলোচনা করব। তোমাদের এই অ্যাক্টিভিটি টাস্কটা জুলাই মাসের 21 তারিখে নতুন দেওয়া হয়েছিল, তার আজকে আমি অ্যান্সার সম্পর্কে আলোচনা করব। তো তোমরা এই অ্যান্সারগুলোকে ভালো করে বুঝবে, তারপরে খাতায় করবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তোমাদের একের দাগে বলেছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, এমসিকিউ টাইপের প্রশ্ন দিয়েছে। প্রথম প্রশ্ন দিয়েছে এক্স সর্বসম ওয়াই এবং 5x সমান 3y হলে ভেদ ধ্রুবকের মান হবে। অপশন দিয়েছে এ 5, বি এ দিয়েছে 5/3, সি এ দিয়েছে 3, ডি এ দিয়েছে 3/5। ঠিক আছে, আচ্ছা আমি এই প্রশ্নের উত্তরটা আমি এখানে করে দিয়েছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে আমি করে দিয়েছি, লিখেছি এক্স সর্বসম ওয়াই বা এক্স সমান কে ওয়াই ধরেছি, যেখানে কে হচ্ছে ভেদ ধ্রুবক। ঠিক আছে, এখানে হচ্ছে নট ইকুয়াল টু 0। এবার কী অঙ্কে দেওয়া আছে? অঙ্কে দেওয়া আছে যে 5x সমান 3y, এখানে বলেই দেওয়া আছে। দেখো 5x সমান 3y হলে, ঠিক আছে, তারা এখানে 5x y সমান 3y লিখেছে, এটাকে x নিয়েছি, x সমান 3y/5 হয়ে গেছে। এবার লিখেছি 1 নম্বর হইতে, যেটা 1 নম্বর দাগ দিয়েছি। ঠিক আছে, এবার এখানে লিখেছি 3y সমান হচ্ছে ky। এবার দেখুন এখানে y, এখানে y কেটে গেছে, তাহলে k সমান কি লিখতে পারি? 3/5। তাহলে এটা হবে অ্যান্সার। তাহলে এখানের মধ্যে কত নম্বর অ্যান্সার আছে? দেখো 3/5টা, দেখো ডি নম্বর, তাহলে অ্যান্সারটা হবে ডি। ঠিক আছে, আচ্ছা এরপর তোমাদের 2 নম্বর যে প্রশ্ন দিয়েছে, বলেছে অমল 5,000 টাকা 9 মাসের জন্য এবং ফতিমা 6,000 টাকা 5 মাসের জন্য একটা ব্যবসায়ী নিয়োজিত করে। লাভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তা হলো 3:2, 5:6, 6:5, 9:5। তাহলে এই প্রশ্নটা দিয়েছে। ঠিক আছে, তাহলে এই অ্যান্সারটা প্রথমে কি করবে? তাহলে কি বলেছে? অমলের 5,000 টাকা 9 মাসের জন্য। ঠিক আছে, তাহলে এখানটা অঙ্কটা এইভাবে করবে তোমরা, বলে দিচ্ছি। তাহলে এরপরে লিখবে যে প্রথমে অমল ইজ টু, আর কি বলেছে এখানে? দেখো অমল নামের ফতিমা বলেছে। ঠিক আছে, তাহলে এখানটা লিখবে ফতিমা। ঠিক আছে, তাহলে অমল কতর জন্য বলেছিল? দেখো এখানে বলে দিচ্ছে, অমল বলেছে যে 5,000 টাকা 9 মাসের জন্য। ঠিক আছে, তাহলে এটা লিখতে পারি যে ব্র্যাকেটে 5,000 গুণিতক 9 ইজ টু, আর ফতেমা বলেছে দেখো 6,000 টাকা হচ্ছে 5 মাসের জন্য। ঠিক আছে, তাহলে এখানটা লিখতে পারি 6,000 গুণিতক হচ্ছে 5 হলো। আচ্ছা এবার এটাকে ক্যালকুলেশন করলে দেখো 5 9 45,000 ইজ টু 5 6 30,000। ঠিক আছে, এখানে দেখো এখানে 3টা শূন্য, এখানে 3টা শূন্য কেটে দাও, তাহলে শুধু বেরাবে 45 ইজ টু 30। তাহলে এটাকে যদি কাটাকাটি করি 5 9 45, 5 6 30, এবার এটা 3 3 9, 3 2 6, তাহলে অ্যান্সারটা কত বেরোলো? 3:2। তাহলে এখানের মধ্যে অপশানে কত নম্বরে আছে? দেখো দেখো ফার্স্টের অপশানে আছে 3:2, তাহলে এটা হবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এরপর তোমাদের 3-এর দাগে যে প্রশ্ন বলছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে ও বিন্দুতে স্পর্শ করে। ও কিউ সমান 9 সেমি, পি ও সমান 15 সেমি হলে পি কিউ এর দৈর্ঘ্য হবে। এখানে অপশন দিয়েছে। আচ্ছা আমি এখানে বলে দিচ্ছি কোন উত্তরটা হবে। তোমরা দেখো চিত্রটা এইভাবে এঁকেছি আমি। ঠিক আছে, এখানে দেখো কি বলেছে, এখানে বলেছে যে প্রথমে যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু। ঠিক আছে, তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত আমি এখানে এঁকেছি। ঠিক আছে, এখান থেকে কি বলেছে? বলেছে পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বিন্দুকে ও বিন্দুতে স্পর্শ করে। ঠিক আছে, তাহলে পি বিন্দু থেকে ও বিন্দুতে স্পর্শ করেছে। ঠিক আছে, এবং যেটা বলেছে ও কিউ 9 সেমি। ঠিক আছে, এই যে ও কিউ, ঠিক আছে, এটা হচ্ছে 9 সেমি, আর এটা হচ্ছে ও পি, সেটা হচ্ছে 15 সেমি। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন কিভাবে করবে না, পিথাগোরাসের উপপাদ্যের যে সূত্রটা দেওয়া আছে সেই সূত্র ফেলিয়ে আমি লিখতে পারি যে পি কিউ সমান √OP² মাইনাস ও কিউ স্কোয়ার। এখানে ওপি বলতে কি? ওপি বলতে 15 সেমি, আর এখানে ও কিউ বলতে 9 সেমি। তাহলে 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার সেমি, তাহলে 15 স্কোয়ার মানে কত? 225, আর 9 স্কোয়ার মানে 81।
তাহলে এটাকে মাইনাস করলে কত 144। এবার 144কে যদি আমি এরকম লিখতে পারি যে 12 ইন্টু 12, তাহলে দুটো 12 আছে, একটা 12, তার উত্তর হবে 12 সেমি। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে কত নম্বর অ্যান্সারটা আছে দেখো, এর মধ্যে কিন্তু 12 সেমি দেয়নি, কিন্তু এখানে দেখো বিয়েটা 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার সেমি দিয়েছে, অর্থাৎ যেটা থেকে আমি 12 সেমি অ্যান্সারটা পেয়েছি। ঠিক আছে, তার মানে বিয়েটা হবে অ্যান্সার। আচ্ছা, এরপর তোমাদের চারিটা বলেছে যে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16 হলে তাদের আয়তনের অনুপাত হবে, দিয়েছে 5:4, বিয়ে দিয়েছে 64:125, সিয়ে দিয়েছে 4:5, দিয়ে দিয়েছে 125:64। ঠিক আছে, আচ্ছা আমি অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, এখানে তাহলে প্রথমে আমি কি লিখেছি, ধরি গোলক দুটির ব্যাসার্ধ R1 এবং R2। তারপর প্রথমে গোলক দুটির ব্যাসার্ধকে কি করছে, ধরে নিয়েছি R1 আর হচ্ছে R2। ঠিক আছে, এবার শর্তানুসারে এটা হচ্ছে সূত্র, যেহেতু 4 পাই, ঠিক আছে, R1 এর স্কোয়ার। ঠিক আছে, যেহেতু ব্যাসার্ধ প্রথম R1 ধরেছি, আর এ পাশে 4 পাই R স্কোয়ারের স্কোয়ার। ঠিক আছে, সমান 25:16। এটা তোমাদের বইয়ে দেওয়া, প্রশ্নে দেওয়াই ছিল যে ক্ষেত্রফলের অনুপাত হবে 25:16। ঠিক আছে, তাহলে এবার এটাকে শর্তানুসারে করেছি, দেখো এটাকে বাই আকারে লিখেছি, 4 পাই R1 স্কোয়ার 4 পাই R স্কোয়ারের স্কোয়ার সমান এই পাশেরটা বাই করে দিলে 25/16। আচ্ছা, এরপরে দেখো 4 4 কেটে গেছে, 5 পাই কেটে গেছে, তাহলে কি পড়ে রইলো R1 স্কোয়ার R স্কোয়ারের স্কোয়ার। তাহলে এটাকে লিখতে পারি যে R1 R স্কোয়ারে হোল স্কোয়ার সমান এই পাশেরটাও 5/4 এর হোল স্কোয়ার। আচ্ছা, এখানে তাহলে স্কোয়ার স্কোয়ার দুটো কমন পাচ্ছি, তাহলে R1 R2 সমান 5/4 লিখতে পারি। আচ্ছা, এরপরে তোমাদের কি বলেছিল যে গোলক দুটির তাদের আয়তনের অনুপাত হবে। ঠিক আছে, তাহলে গোলকটির আয়তনের এখানে সূত্রটা লাগিয়েছি, লিখেছি যে অতএব গোলক দুটির আয়তনের অনুপাত, লিখেছি 4/3 পাই R1 3 আর 4/3 পাই R স্কোয়ার 3। এটা লাগানোর পর এটা একই রকমভাবে বাই আকারে লেখা হলো, স্টেপটায় লিখেছি 4/3 পাই R1 এর 3 আর 4/3 পাই R1 2/3, 2 বাই পাওয়ার হচ্ছে 3। এটা লেখার পর 4/3 কাটা হয়ে গেছে, পাই পাই কেটেছি, তাহলে কি পড়ে রইলো R1 3 আর R2 3। এটাকে কি করেছি, কিউ করেছি, যেহেতু দুটোর কিউ একই আছে। ঠিক আছে, তাহলে এর আলাদা আছে R1 আর R2, এটাকে ব্র্যাকেটে হোল কিউ করেছি। তাহলে ঠিক এর যে মানটা কত পেয়েছিলাম, দেখো এখানে R1 R2 মানটা এখানে পেয়েছিলাম 5/4। তাহলে এখানে 5/4 লিখলাম, লেখার পর মাথায় হোল কিউ ছিল, হোল কিউ করেছি। তাহলে 5-এর কিউ মানে হচ্ছে 125 বেরিয়েছে, আর 4-এর কিউ মানে 64 বেরিয়েছে। এটাকে আমি ইজ টু আকারে লিখতে পারি, তাহলে 125:64। ঠিক আছে, এটা তাহলে অ্যান্সার হবে। তাহলে এখানের মধ্যে কোন অ্যান্সার দেখো কত নম্বরে আছে, দেখো ডি নম্বরে আছে, তার মানে ডি এরটা হবে ঠিক। আচ্ছা, এরপর তোমাদের বলেছে 2 দাগের একের প্রশ্ন দিয়েছে, সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। প্রথম প্রশ্ন করেছে একটি ঘড়ির কাঁটার মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 সেন্টিমিটার, ঠিক আছে, 1 ঘন্টায়, কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে 2 পাই রেডিয়ান, 2 পাই রেডিয়ান বলেছে। ঠিক আছে, তাহলে দেখো এটা একটু ভালো করে বুঝো কি বলি। দেখো এটা ধরো একটা ঘড়ির কাঁটা, ঠিক আছে, তাহলে এইখানটা আমি ঘড়ির কাঁটাতে দেখবে এখানে 12 থাকে, এখানে 3 থাকে, এখানে 6 থাকে, এখানে 9 থাকে, এটা ঘড়ির কাঁটা। ঘড়ির কাঁটার দিকে সবসময় মনে রাখবে যেই পাশ থেকে এই পাশ থেকে স্টার্ট হলে এটা সবসময় পাই আকারে হয়, মানে -2 পাই রেডিয়ানে হবে। ঠিক আছে, আর যদি বিপরীত দিকে ঘুরে, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরে, তাহলে এটা কি প্লাসে যাবে, 2 পাই, এটা প্লাসের দিকে ঘুরবে। তাহলে এটা কি বলেছে, প্রশ্নটা বলেছে যে ঘড়ির কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায়, একটি ঘড়ির কাঁটার মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে, তার মানে বিপরীত দিকে এটা বলেনি। ঠিক আছে, তাহলে বিপরীত দিকে যদি বলতো তাহলে এটা কি হতো, তাহলে প্লাসের দিকে হতো। ঠিক আছে, তার মানে এটা কি তাহলে কি, এটা তাহলে মাইনাস হবে। তার মানে এখানে প্রশ্নটা কি করেছে যে 1 ঘন্টায় আবর্তন করে 2 পাই রেডিয়ান, তার মানে এটা অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হয়ে যাবে যে ফলস, মানে মিথ্যা। ঠিক আছে, তাহলে কি বলছি বুঝতে পেরেছো না? সবসময় মনে রাখবে যে ঘড়ির কাঁটার দিকে যদি একবারে ঘোরে এই দিক থেকে, তাহলে এটা মাইনাসে হবে, যদি বিপরীত দিক থেকে ঘুরে তাহলে বলবে প্লাস। ঠিক আছে, আচ্ছা, এরপর তোমাদের নেক্সট প্রশ্ন দিয়েছে। নেক্সট প্রশ্ন, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর ওপর ডি এমন বিন্দু যে এডি লম্ব বিসি, সুতরাং ত্রিভুজ এবিডি সর্বসম হবে ত্রিভুজ সিএডি। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমি এটা করে দিয়েছি তোমাদেরকে। দেখো এখানে প্রথমে ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ আমি এটা এঁকেছি, দেখো
একটা ত্রিভুজ এঁকেছি, নাম দিয়েছি এ বি সি, এবং তারপরে বলেছে যে বাহুর ওপর ডি এমন বিন্দু যে এডি লম্ব বিসি, তার একটা লম্ব আঁকতে বলেছে, তাহলে আমি এখান থেকে একটা লম্ব এঁকেছি, তার নাম দিয়েছি ডি বিন্দু। ঠিক আছে, তাহলে এই যে ত্রিভুজটা এবার পাওয়া গেছে লম্ব আঁকার পর, যে এ বি ডি এই পাশে ত্রিভুজটা, আর এ পাশে যে পেয়েছি সি এ ডি, এই যে ত্রিভুজটা পেয়েছি, এই দুটো ত্রিভুজ কি বলছে, সর্বসম। ঠিক আছে, এটা বলেছে। কিন্তু দেখো এই যে লম্বটা এঁকেছি, এই লম্বটাতে যদি এখান থেকে যদি 90 ডিগ্রি হয়, তবেই তাহলে কিন্তু এইটা দুটো সর্বসম হবে। ঠিক আছে, এই যে কোণ এ বি ডি আর হচ্ছে সি এ ডি। ঠিক আছে, কিন্তু এখানের মধ্যে 90 ডিগ্রি হবে না, কারণ এখানের মধ্যে প্রশ্নে বলেই দেওয়া নাই যে 90 ডিগ্রি হবে কোনটা, সেই জন্য এটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানটা লিখে দেবে মিথ্যা। আচ্ছা, এরপর তোমাদের যে 3 নম্বর প্রশ্ন করেছে, 3 নম্বর প্রশ্নটা করেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুদ্বয়। তাহলে একটা লম্ব বৃত্তাকার শঙ্কু বলেছে, আমি বলে দিচ্ছি। দেখো এটা একটা লম্ব বৃত্তাকার শঙ্কু এঁকেছি। ঠিক আছে, শঙ্কু আঁকার পর কী বলেছে, এখানে বলছে প্রশ্নটা করেছে যে উচ্চতা এবং তির্যক উচ্চতা সর্বদা একটা সমকোণী ত্রিভুজের বাহুদ্বয়। ঠিক আছে, তাহলে এই যে এখানের মধ্যে যে লম্বটা এঁকেছে, ঠিক আছে, এইটা হচ্ছে এইচ মানে উচ্চতা, আর এটা হচ্ছে ব্যাস মানে হচ্ছে আর, এই পাশটা উচ্চতা এল। তো এই যে কোণটা বলেছে এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এটা কি, সমকোণী ত্রিভুজের বাহুদ্বয়, তার মানে এটা কি ঠিক আছে, তার মানে এটা হবে সত্য। আচ্ছা, এরপর তোমাদের 4 নম্বর প্রশ্ন করেছে, বলেছে যে শুভেন্দু ও নৌশদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা। ঠিক আছে, এটা চেক করতে বলেছে যে সত্য না মিথ্যা হবে। দেখো আমি এখানটা বলে দিচ্ছি অ্যান্সারটা। ঠিক আছে, দেখো প্রথমে এরকম লিখবে, এটা বের করে দেবে শুভেন্দু ও নৌশদ, আমি এখানে বের করেছি। শুভেন্দু ও নৌশদের মূলধনের অনুপাত 1500:1000। এটাকে করলে কি হবে না, এই শূন্য কেটে গেলে কত, 15:10। এটা বেরাবে যে 5 3 15, 5 2 10, তাহলে 3:2 বেড়ে এলো। এবার 75 টাকার মধ্যে শুভেন্দুর ক্ষতি হয়েছে, দেখো 75 গুণিতক এই যে 3/2, তাহলে 3 এর আনুপাতিক ভাগ করলে 3/5 বেরাবে। ঠিক আছে, তাহলে কাটাকাটি করলে 5 15 15, 15 3 45 টাকা। ঠিক আছে, তাহলে এখানটায় প্রশ্নে আমাকে কি বলেছে, প্রশ্নে আমাকে বলেছে যে তার শুভেন্দুর ক্ষতি হয় ক টাকা, শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা, কিন্তু তার ক্ষতি হয়েছে কত টাকা, 45 টাকা। তার মানে এটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপর তোমাদের যে নেক্সট প্রশ্ন দিয়েছে, দেখো নেক্সট প্রশ্ন তোমাদের দিয়েছে যে একটি বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে π16 পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, এটা তোমাদের প্রশ্ন বলেছে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি লিখবে প্রথমে, তাহলে এখানে মধ্যে দেখো বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্য বলে দেওয়া আছে, তাহলে প্রথমে কি লিখবে, বৃত্ত চাপের দৈর্ঘ্য এস ধরে নিচ্ছে সমান হচ্ছে 5.5 সেমি। ঠিক আছে, বৃত্তের কেন্দ্রস্থ কোণ কত বলেছে, π16, বৃত্তের কেন্দ্রে এত পরিমাপ কোণ বলেছে, তাহলে লিখবে বৃত্তের কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, এটাকে আমি কিউ ধরে নিচ্ছি, তাহলে লিখছি π/16। তাহলে এখানটা লিখবে আমরা জানি আর সমান s/q, তাহলে সমান 5 × 5 × 5 × π/16। এটাকে ক্যালকুলেশন করবে সমান 5 × 5 × 16 × 7। ঠিক আছে, আচ্ছা এখানটা দেখো, এখানে 5 × 5 লিখলাম, ঠিক আছে, ইন্টু 16 লিখলাম, এখানে 16 লিখলাম। দেখো এটাকে এরকমভাবে লেখা হচ্ছে, পায়ের মান কি আমরা জানি 22/7, পায়ের মান হচ্ছে, সেটাকে এখানটাতে লেখা হয়েছে। ঠিক আছে, 7টা উপরে উঠে গেছে, নিচে এবং 22 লেগে গেছে। ঠিক আছে, তাহলে এইটা ক্যালকুলেশন করলে কত আসবে, 28 আসবে। ঠিক আছে, সেমি। এখানটা ভাষা লিখে দেবে, অতএব বৃত্তের ব্যাসার্ধ
28 সেমি। ঠিক আছে, আচ্ছা এরপরে তোমাদের যে নেক্সট প্রশ্ন দিয়েছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি, এক আয়তন 100 ঘন সেমি হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য তার নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এটা কি বলেছে, লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা দিয়েছে, তাহলে লিখবে বৃত্তাকার শঙ্কুর উচ্চতা h সমান 12 সেমি, হাইটকে এইচ দিয়ে মেনশন করছি। ঠিক আছে, একই রকমভাবে বৃত্তাকার শঙ্কুর আয়তন, ঠিক আছে, আয়তন আর কি কত দেওয়া আছে 100, ঠিক আছে 100 পাই সেমি কিউ করে দেবে। ধরি শঙ্কুটির ব্যাসার্ধ সমান আর সেমি। এবার লিখবে প্রশ্নানুসারে। ঠিক আছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 100 পাই। তাহলে এটাকে লিখতে পারি অতএব আর সমান 5। ঠিক আছে, অতএব শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সমান 5 সেমি। এটা অ্যান্সার। ঠিক আছে, আমাদের 3 নম্বর প্রশ্ন করেছে এক্স সর্বসম ওয়াই জেড এবং ওয়াই সর্বসম জেড এক্স হলে দেখাও যে জেড একটি অশূন্য ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা এর উত্তরটা আমি করে দিয়েছি, তোমরা একটু ভালো করে বুঝে নাও। এক্স সর্বসম ওয়াই যেটা দেওয়া আছে এটা লিখতে পারি বা এক্স সমান এখানে k1 ধরা হয়েছে ইন্টু ওয়াই জেড, এটা 1 নম্বর দিয়েছি। ওয়াই সর্বসম জেড এক্স বা ওয়াই সমান k2 ইন্টু জেড এক্স, এটা 2 নম্বর করা আছে। এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবে এখানে k1 এবং k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এটা লেখার পর লিখবে 1 নম্বর 2 নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ যে পেয়েছে 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণটা তুলবে। তাহলে লিখবে এক্স গুণিত ওয়াই সমান k1 ইন্টু ওয়াই জেড ইন্টু k2 ইন্টু জেড এক্স হলো এখানের এক্স, এখানের এক্স কেটে দেবে, এখানের ওয়াই, এখানের ওয়াই কেটে দেবে। দেখো এরপরে কিছু নেই মানে, আর পরের স্টেপে কি কিছু পড়ে নেই মানে 1 আছে সমান, এখানটা দেখো k1 আছে, এখানটা k2, আর এখানে দুটো জায়গায় জেড পড়েছে, এখানে জেড এখানে জেড, মানে জেড এর মিলিয়ে গেলে জেড স্কোয়ার। ঠিক আছে, এটা এদিকে নিয়ে চলে আসবো, k1 k2 জেড স্কোয়ার সমান এই 1টা এইদিকে নিয়ে যাবো। তাহলে এখানে লিখতে পারি জেড স্কোয়ার সমান 1/k1 k2। ঠিক আছে, তাহলে বা জেড সমান √1/k1 k2, এখানে কিছু নেই মানে কি প্লাস মাইনাস আছে, এটা সমান আমরা কি লিখতে পারি ধ্রুবক। ঠিক আছে, প্রমাণিত। এই অ্যান্সারটা তোমরা ভালো করে খাতায়, ঠিক আছে, বুঝে তারপরে করবে। ঠিক আছে, নেক্সট প্রশ্নটা বলেছে যে যুক্তি দিয়ে প্রমাণ করো যে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। ঠিক আছে, এটা বলেছে। আচ্ছা এটা তোমরা দেখবে বইয়ের পেজ নম্বর 285, উপপাদ্য 49 নম্বর। ঠিক আছে, এটা তোমরা বইয়ে তোমাদের দেওয়া আছে, এই অ্যান্সারটা তোমরা খাতায় দেখে দেখে করে নেবে। ঠিক আছে, তোমাদের এই ছিল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 এর উত্তর, যে উত্তরগুলো আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে করে দিলাম। আশা করি তোমাদের কোনো প্রবলেম থাকবে না। যদি প্রবলেম থাকে তাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, ধন্যবাদ।